বায়োপসি শব্দটি শুনলেই অনেকে আমরা চিন্তিত হয়ে পড়ি, উদ্বিগ্ন হয়ে পড়ি। বায়োপসি মানেই কি তবে ক্যান্সার? আসলে সব সময় কিন্তু তা নয়। বায়োপসি এমন একটি পরীক্ষা যার মাধ্যমে ক্যান্সার সহ অন্যান্য জটিল রোগ নির্ণয় করা যায়। কিন্তু এই বায়োপসি আসলে কি? বায়োপসি কখন করা প্রয়োজন? বায়োপসির রিপোর্ট কি করে বুঝবেন? বায়োপসি করতে কত সময় লাগে? বায়োপসি করতে কত খরচ হয়? কিংবা আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন, বায়োপসি করলে কি শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ে? এই বিষয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর সায়ন পাল। আমি স্যারের কাছে যাব আপনাদের প্রশ্ন নিয়ে। তার আগে বলি, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি এই পর্বে যেগুলো আলোচনা হবে তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আরও একটি বিষয় বলে রাখি, আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইম্প্যাক্ট ইউথ, যেখানে আমরা তরুণ প্রজন্মের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি, চিকিৎসকরা তাদের পরামর্শ দিচ্ছেন। সেই চ্যানেলটির লিঙ্কও আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। আসুন আজকের আলোচনা শুরু করছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। অনেক ধন্যবাদ হেলথ ইম্প্যাক্ট বাংলাকে। আমি আগেও এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের বিষয় যেটা আপনারা পছন্দ করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি যে আমাদের আলোচনার মাধ্যমে বেশ কিছু জরুরি ইনফরমেশন আমরা আমাদের শ্রোতা দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারবো। শুরুতেই যে বিষয়টা জানার, যে বায়োপসি শুনলেই প্রত্যেকটি মানুষের মনে কিন্তু অজস্র ভিড় উদ্বেগ এসে বাসা বাঁধে। কিন্তু আমরা প্রথমে আপনার কাছে শুরুতে জানতে চাইবো, বায়োপসি আসলে কি? যে কোনো জায়গার যদি আমরা কোনো একটা গ্রোথ দেখি, মানে কোনো একটা মাংসপিণ্ড, টিস্যু পিণ্ড বা এই ধরনের লাম কোনো জিনিস দেখি আমরা, তাহলে কিন্তু আমাদের জানতে হয় যে সেটা অ্যাকচুয়ালি কি, সেটা কিভাবে আমরা জানতে পারি। জানার জন্য আমরা প্রথমে ধরুন কিছু ইনভেস্টিগেশনস হয়, যেগুলো আপনারা জানেন, এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, এগুলো করে আমরা তার ছবি তুলতে পারি। কিন্তু ছবি তুললেও সেই ছবি থেকে আমরা ইনডাইরেক্টলি আন্দাজ করে নিতে পারি যে এটা হয়তো এই রকম ধরনের দেখতে একটা গ্রোথ, এটা টিবি হতে পারে, এটা একটা ইনফেকশন হতে পারে। কিন্তু আমরা যদি একদম সঠিকভাবে জানতে চাই যে এই জিনিসটা আসলে কি, তাহলে আমাদের কি করতে হবে, যে সেখান থেকে একটুখানি টিস্যু তুলে নিয়ে আমরা প্যাথোলজি ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপের আন্ডারে আমরা পরীক্ষা করি। পরীক্ষা করে আমরা বলি, আচ্ছা এই যে টিস্যুটা এসেছে সেই টিস্যুটা টিবি, বা এই টিস্যুটা কোনো গ্র্যানুলোমেটাস ইনফেকশন, বা এই টিস্যুটা কোনো ধরনের ক্যান্সার। তো কোনো লাম্প, কোনো মাংসপিণ্ড, কোনো এক জায়গায় একটা যদি কোনো কিছু গ্রোথ হয়ে থাকে, সেটা অ্যাকচুয়ালি কি সেটা জানার সর্বোত্তম উপায় এবং সুনিশ্চিত উপায়, মানে যেটাতে আমরা একদম শিওর যে এই জিনিসটা এটা, সেই উপায়টা হলো বায়োপসি। তো বায়োপসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং বায়োপসি মানেই কিন্তু শুধু ক্যান্সার নয়, বায়োপসি আরও বিভিন্ন অসুখের ক্ষেত্রেও বায়োপসি করতে হয়, এবং বায়োপসি না করলে আমরা জানতেই পারবো না যে এই অসুখটা আসলে কি। কোন কোন রোগের ক্ষেত্রে বায়োপসি করা হয় সাধারণত? হ্যাঁ, যেমন ধরুন প্রথমেই বায়োপসি বললে আপনাদের সবারই মাথায় আসে যে এটা ক্যান্সার নিয়ে। অবশ্যই ক্যান্সারের জন্য বায়োপসি জরুরি। এটা কি ধরনের ক্যান্সার, কোন টিস্যু থেকে সেই ক্যান্সারটা হয়েছে সেটা জানার জন্য জরুরি। বিভিন্ন বিনাইন টিউমার, মানে ধরুন একটা টিউমার হয়েছে যেটা ক্যান্সার নয়, সেটা ডায়াগনোসিস করার জন্য জরুরি। এটাও ডায়াগনোসিস করার জন্য জরুরি যে এই টিউমারটা আছে সেটা ক্যান্সার না এটা বিনাইন, মানে নন ক্যান্সারাস। এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করে। ধরুন কারো শরীরে কোথাও একটা লাম্প, ফোলা বা গুটলি মতো হয়ে রয়েছে, বা যদি আমায় জানতে হয় যে এই গুটলিটা অ্যাকচুয়ালি কি, তাহলে তার সবচেয়ে ভালো উপায় হলো সেখান থেকে একটু টিস্যু নিয়ে আমি সেটা মাইক্রোস্কোপের আন্ডারে দেখলাম যে এটা কি লাইপোমা, মানে ফ্যাট টিস্যু থেকে তৈরি হওয়া কোনো বিনাইন টিউমার, নাকি এটা লাইপোসার্কোমা, মানে সেটা এক ধরনের ক্যান্সার। তো এরমভাবে আমরা ডায়াগনোসিস করি। টিবির ক্ষেত্রেও অনেকাংশে বায়োপসি করার দরকার হয়। ধরুন লাঙে কোনো একটা এই ধরনের একটা টিউমার হয়ে রয়েছে বা একটা গ্রোথ হয়ে রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। লিম্ফ নোডস হয়ে রয়েছে বুকের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি। এবার সেই লিম্ফ নোডটা টিবি হতে পারে, সেই লিম্ফটা লিম্ফোমা হতে পারে, এবং অন্যান্য আরও বিনাইন টিউমার আছে, থাইমোমা হতে পারে।
গ্র্যানুলোমেটাস ইনফেকশন, সার্কোয়েডোসিস হতে পারে, বিভিন্ন ধরনের অন্যান্য ইনফেক্টিভ ডিজিজ হতে পারে, এমনকি কোনো ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এই সবই কিন্তু আমরা বায়োপসি করে নিলেই সেখান থেকে টিস্যুটা নিলেই আমরা দেখতে পাবো, বা সেই টিস্যুটা বায়োপসি করে তার মধ্যে পরীক্ষা করলেই তার মধ্যে টিবি জীবাণু, তারপরে ফাঙ্গাসের যেটা জীবাণু, ছত্রাক, সেটা আমরা দেখতে পারি, বা আমরা যদি টিউমার হয় সেটা কী ধরনের টিউমার সেটা দেখতে পারি। অনেক ক্ষেত্রে কিছু ডিজেনারেটিভ চেঞ্জ হয়, মানে কিছু টিস্যু একটু বদল হয়ে গিয়ে একটা মাংসপিণ্ড হয়ে যায়, সেটা হয়তো টিউমারও নয়, ক্যান্সারও নয়, সেটাও জানতে পারি। কিছু ক্ষেত্রে ব্লাড ক্লট কোথাও হয়ে থাকে, সেটাও জানার দরকার হয়, যেমন ব্রেনে কোথাও একটা কিছু হয়ে রয়েছে, তো সেটাও কি ধরনের ব্রেন টিউমার সেটা আমরা জানতে পারি, বা ব্রেনের মধ্যে ইনফেকশন কি না। অনেক সময় কৃমি থেকে ব্রেনে ইনফেকশন হয়, নিউরোসিস্টিসার্কোসিস বলি, সেটাও আমরা জানতে পারি। মানে সমস্ত কিছুই যদি আপনি সুনিশ্চিতভাবে জানতে চান তাহলে বায়োপসি করতে হয়। কিছু অসুখের ইমেজিং বা রেডিওলজি, ধরুন সিটি স্ক্যান, এমআরআই, এত ভালো তার ক্যারেক্টারিস্টিক্স থাকে যে সেটা দেখেই বলে দেওয়া যায় যে এটা এই ধরনের অসুখ, কিন্তু সব ক্ষেত্রে তা হয় না, সেক্ষেত্রে আমাদের বায়োপসি করার প্রয়োজন হয়। বায়োপসি কি কষ্টকর বা যন্ত্রণাদায়ক? কারণ এটা নিয়ে অনেকের একটা ভুল ধারণা বা বিভ্রান্তি রয়েছে। অনেক ধরনের বায়োপসি হয়, একটাকে বলি আমরা ট্রু কাট বায়োপসি, একটাকে বলি এক্সিশন বায়োপসি, পুরোটাকে বলি আমরা ইনসিশন বায়োপসি। মানে ধরুন শরীরে কোথাও একটা টিউমার আছে, সেখান থেকে আমাদের বায়োপসি নিতে হবে। এইবার ট্রু কাট বায়োপসি বা সাধারণত যেটা আমরা করি সেটা হলো যে একটা নিডল, সেটা একটু মোটা নিডল হতে পারে, যেমন আমরা ইঞ্জেকশনের নিডল হয় তার চেয়ে হয়তো একটু মোটা, সেই নিডলটা ঢুকিয়ে তার মধ্যে দিয়ে আমরা একটুখানি টিস্যু তুলে নিই। তো সেটা ইঞ্জেকশন দেওয়ার মতোই ব্যথাদায়ক, তার চেয়ে হয়তো সামান্য বেশি হতে পারে, কিন্তু সেটা এমন কোনো সাংঘাতিক কষ্টকর নয় যেটা খুবই বেদনাদায়ক। তেমনি বোন ম্যারোর বায়োপসি আমাদের করতে হয় ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে। একটুখানি বোন ম্যারো একটা নিডল দিয়ে ঢুকিয়ে একটু বোন ম্যারো তুলে নিয়ে তারপরে সেটার পরীক্ষা করতে হয়। আর এক্সিশন বায়োপসি হলো একটা অপারেশনের মতো। ধরুন কোনো জায়গায় একটা টিউমার রয়েছে, সেই টিউমারটা লিম্ফ নোড রয়েছে, সেই লিম্ফ নোডটা পুরোটা কেটে বাদ দিয়ে বায়োপসি হচ্ছে, সেক্ষেত্রে অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। ইনসিশনাল বায়োপসি হলো কোথাও একটা টিউমারের মতো রয়েছে, যেটাকে কেটে ওখান থেকে একটুখানি টিস্যু বের করে নিয়ে সেটার পরীক্ষা করা। তো এগুলোর ক্ষেত্রে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, কিন্তু সাধারণত নিডল বায়োপসির ক্ষেত্রে অ্যানেস্থেসিয়া লাগে না। বা পাঁচ বায়োপসি, ধরুন মুখের মধ্যে কারো একটা ঘা হয়ে রয়েছে এবং জানতে হবে যে ঘাটা ক্যান্সার কি ক্যান্সার নয়, তখন কিন্তু আমরা একটা সাধারণ একটা যন্ত্রের মাধ্যমে মুখের ভেতরে ঢুকিয়ে সেখান থেকে আমরা একটু টিস্যু নিয়ে করতে পারি। বা ধরুন জরায়ুর মুখের যে ক্যান্সার হয়েছে বা জরায়ুর মুখে কোনো একটা ঘা হয়েছে সেটা জানতে হবে, সেটাও কিন্তু আমরা পাঁচ বায়োপসি বা তার মধ্যে একটা যন্ত্র ঢুকিয়ে সেখান থেকে একটু টিস্যু নিয়ে করতে পারি। সব বায়োপসি পেইনফুল নয়, পাঁচ বায়োপসিতে অল্প একটু ব্যথা লাগে যখন ওই পাঁচটা একটু টিস্যুটা কেটে নেওয়া হয়, আর নিডল বায়োপসিতে নিডল ঢোকানোর যেটুকু যন্ত্রণা সেটুকুই। তবে এটা খুবই সাধারণ, মানে এমন কোনো কষ্টকর টেস্ট নয়, যার জন্য এটা করার কোনো অসুবিধা নেই। বায়োপসি এবং এফএনএসি এই দুটো সম্পর্কে একটু আলাদা করে আপনি যদি একটু বুঝিয়েছেন যে এই দুটো কি একই নাকি এগুলোর মধ্যে পার্থক্য কি? এই দুটো সম্পূর্ণ আলাদা। এফএনএসি মানে মূল উদ্দেশ্যটা সেম। এফএনএসি কি করা হয়, খুব সরু, এর নামটা থেকে আপনারা জানবেন এফএনএসি হলো ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। মানে খুব সরু একটা নিডল ঢুকিয়ে সেখান থেকে ওই জায়গার টিস্যু সেলগুলোকে কয়েকটা তুলে নেওয়া হয়, সাইটোলজি বলি। আমরা কিন্তু প্রপার টিস্যু তুলতে পারছি না, কিছুটা সেল ওখান থেকে তুলে নিচ্ছি, নিয়ে সেই সেলটা আমরা মাইক্রোস্কোপের আন্ডারে পরীক্ষা করছি। টিবির ক্ষেত্রে ধরুন কারো যদি টিবি হয়ে থাকে, তো টিবির ক্ষেত্রে আমরা অল্প কিছু সেল ফাইন নিডল অ্যাসপিরেশন করে তুলে নিয়ে সে টিবির পরীক্ষা করে বলে দিতে পারি। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে মনে রাখবেন এটা এখনও প্রচণ্ড রূপে প্রচলিত, এফএনএসি করানো হয়, কিন্তু এফএনএসি করে আমরা শুধু এইটুকুই বলতে পারি যে সেটা ক্যান্সার কি ক্যান্সার নয়। ক্যান্সারের বায়োপসির ক্ষেত্রে কিন্তু আমাদের ওইটুকু জানাটা যথেষ্ট নয়, তাতে সময় নষ্ট হয় এবং রোগীর হয়রানি হয়। কেননা ক্যান্সারের ক্ষেত্রে আমাদের জানতে হবে সেটা কি ধরনের ক্যান্সার। একই শরীরের একই অঙ্গের, যেমন ধরুন লাংয়েরই অনেক রকমের ক্যান্সার হয়, তো আমাদের জানতে হবে সেটা কি রকমের ক্যান্সার। আর এখন সমস্ত অসুখের ডায়াগনোসিস মলিকুলার প্যাথোলজির উপর ডিপেন্ডেন্ট, মানে সেই টিস্যুটা নিয়ে তার মলিকুলার মার্কার টেস্ট করতে হয়,
ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটা পরীক্ষা হয়, সেটা করতে হয়। আগে কি ছিল, প্যাথোলজিস্ট মাইক্রোস্কোপের আন্ডারে দেখে বলে দিতেন আচ্ছা এটা লাং ক্যান্সার, অ্যাডিনোকার্সিনোমা। এখন কিন্তু তা হয় না, এখন তার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষা হয়। সেই পরীক্ষা করে বলতে হয়, তার অনেক রকমের পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো করে পজিটিভ নেগেটিভ দিয়ে একদম ডেফিনিটিভ ডায়াগনোসিস হয়। তারপরে তার মলিকুলার মার্কার টেস্ট হয়, যেটা আমাদের বলে দেয় এই অসুখটা কোন ওষুধে কাজ করবে। মানে তার জিন স্টাডি করা হয়, করে পরীক্ষা করা হয়। এই সব কিছু করার জন্য কিন্তু আমার একটু মিনিমাম কিছুটা টিস্যু দরকার, টিউমার থেকে খানিকটা টিস্যু আমার দরকার। এফএনএসি করলে কি হয়, কয়েকটা সেল খালি আমরা তুলে আনতে পারি, কোনো টিস্যু তুলে আনতে পারি না। সেই সেলটা দেখে শুধু ক্যান্সার কি ক্যান্সার নয় সেটা বলা যেতে পারে, আবার অনেকাংশে সেটা মিসও হয়ে যেতে পারে। যেহেতু অল্প কয়েকটা সেল তোলা হয়, অনেকাংশে হতে পারে যে সেটা নর্মাল সেল উঠে এলো এবং মিস হয়ে গেল। কাজেই ক্যান্সারের ক্ষেত্রে বায়োপসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়োপসি কেন গুরুত্বপূর্ণ? এক হলো ডায়াগনোসিস করব, আমরা সঠিক ডায়াগনোসিস করব, একদম মলিকুলার লেভেলে ডায়াগনোসিস করব, এটা লাং ক্যান্সার, এটা অ্যাডিনোকার্সিনোমা লাংয়ের, বা এটা স্মল সেল ক্যান্সার, বা এটা স্কোয়ামাস সেল ক্যান্সার, সেটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে জানবো। এবং তারপরে জানবো এই যে অ্যাডিনোকার্সিনোমা এসেছে, এটা কি মলিকুলার মার্কার কিছু আছে যার এগেনস্টে আমাদের ওষুধ আছে, মানে ধরুন সেটা কি ইজিএফআর বলে একটা টার্গেট আছে সেটা পজিটিভ, সেটা কি আল্ক বলে একটা টার্গেট আছে সেটা পজিটিভ, সেটা কি রস বলে টার্গেট আছে সেটা পজিটিভ, সেটা কি ইমিউনোথেরাপিতে কাজ হবে, PDL1 পজিটিভ। এই সব তথ্য আমাদের জানতে হবে, তবেই আমরা সঠিক চিকিৎসা করতে পারবো। তাই বায়োপসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্যান্সারের ক্ষেত্রে, এবং নন ক্যান্সারাস কিছু পরীক্ষার অসুখের জন্য বায়োপসি কিন্তু দরকার হয়। এবার স্যার আমরা জানবো যে বায়োপসি টেস্ট করতে কত সময় লাগে এবং কতদিনের মধ্যে রিপোর্ট পাওয়া সম্ভব। হ্যাঁ, এবার বায়োপসিটা হলো আমি যেটা বললাম যে টিস্যুটা আমার নিতে হবে, এবার টিস্যুটা নেওয়াটা খুব একটা ডিফিকাল্ট নয়। এখনকার দিনে ওই আলট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান গাইডেড বায়োপসি করা যায়, অনেক ক্ষেত্রে এন্ডোস্কোপি করেও বায়োপসি নিতে হয়। মানে ধরুন খাদ্যনালীর ভেতরে কারো একটা টিউমার হয়েছে বা আলসার হয়েছে, আপনারা শুনবেন যে আলসার হয়েছে বায়োপসি নিয়েছে, এমনি আলসারও কিন্তু বায়োপসি নিয়ে প্রমাণ করা হয় যে সেটা আলসার। তো সেক্ষেত্রে এন্ডোস্কোপি করে সেখান থেকে একটুখানি টিস্যু নিয়ে টেস্ট করা হয়। আবার ব্রঙ্কোস্কোপি করেও করা হয়, সেটাকে আমরা ব্রঙ্কোস্কোপি করে আল্ট্রাসাউন্ড করে টিস্যু নেওয়া হয়, ধরুন বুকের মধ্যে কিছু লিম্ফ নোড রয়েছে। এবার নেওয়ার পদ্ধতিটা ডিপেন্ড করছে আমি কিভাবে নিচ্ছি। মানে ধরুন যদি কারো নিডল বায়োপসি হয় সিটি স্ক্যান বা আল্ট্রাসাউন্ড গাইডের, তাহলে তার বেশি সময় লাগে না, সে করতে 10-15 মিনিটের মধ্যে তার হয়ে যায়। এন্ডোস্কোপি করলে একটু প্রিপারেশন লাগে, সেটাও হয়ে যায়। বাট তারপরে যেটা হলো যে টিস্যুটাকে প্রসেস করে প্যাথোলজিতে তারা আমাদের রিপোর্টটা দেবেন। এই রিপোর্টটা ডিপেন্ড করে, প্যাথোলজি টু প্যাথোলজি ভ্যারি করে, এবং সেটা সাধারণত আমরা আমাদের হাসপাতালে 3-4 দিনের মধ্যে আমরা জানতে পারি যে এটা কি ধরনের। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্টগুলো করতে আরও 3-4 দিন 2-3 দিন টাইম লাগে। ধরুন মোটামুটি দিন 7 মধ্যে কিন্তু আমরা তার পিকচারটা বা রেজাল্টটা আমরা পেয়ে যাই। মলিকুলার মার্কার মানে জিনের মার্কার ডিএনএ স্টাডি করার জন্য এখনো 2-3 সপ্তাহ টাইম আমাদের লেগে যায়। তাহলে স্যার এবার জানতে হবে যে রিপোর্টটা বোঝার একটু আপনি সহজ উপায়গুলো বলে দিন, সাধারণ মানুষ কিভাবে রিপোর্ট দেখে প্রাথমিকভাবে বুঝতে পারবেন যে সেখানে কখনো বিনাইন লেখা থাকছে, কখনো প্রি ক্যান্সারাস লেখা থাকছে, সেগুলো মানেটা কি, এগুলোর মানে কি ক্যান্সার আক্রান্ত হওয়া কিনা, এগুলো সম্পর্কে যদি একটু বলে দেন। যে এই রিপোর্ট দেখে, রিপোর্ট আগে যেমন হতো এখন কিন্তু রিপোর্ট ক্রমাগত জটিল থেকে জটিলতর হয়ে চলেছে। মানে আগে ধরুন এক পাতার একটা রিপোর্ট হতো, তাতে লেখা থাকতো যে এইটা সাজেস্টিভ অফ এই ধরনের কার্সিনোমা বা সার্কোমা, তাই দেখে বোঝা যেত যে এটা ক্যান্সার হতে পারে। এখন কিন্তু রিপোর্ট 3-4 পাতার হয়, তাতে বিভিন্ন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি লেখা থাকে, তাতে লাস্টে গিয়ে ইমপ্রেশনে লেখা থাকে বেশিরভাগ ক্ষেত্রে যে এটা যেটা পাওয়া গেছে সেটাতে ম্যালিগন্যান্ট কিছু আছে কিনা বা ম্যালিগন্যান্ট নয়। তো ব্যাপার হলো যে এটা তো ডাক্তারি টার্ম ইউজ করা হয়, সেখানে সাধারণত সাধারণ মানুষের বোঝার মতো টার্ম ইউজ করা হয় না, যে ম্যালিগন্যান্ট টিউমার কি নন ম্যালিগন্যান্ট এমনিভাবে লেখা হয় না, বা ক্যান্সার বা নন ক্যান্সারাস। সেখানে সেই ক্যান্সারটার মানে যে বৈশিষ্ট্য স্পেসিফিক টাইপ সেটা লেখা হয়। ধরুন লেখা হলো এন্ডোমেট্রিয়েড অ্যাডিনোকার্সিনোমা, মানে জরায়ুর এক ধরনের ক্যান্সার। তো এই টার্মগুলো সাধারণ মানুষের জানা মুশকিল, তবে নর্মালি কার্সিনোমা, সার্কোমা, লিম্ফোমা এগুলি সাধারণত আমাদের ক্যান্সারের
যে প্যাথোলজিক্যাল টার্ম তার মধ্যে আসে। এবার স্যার একটা সাধারণ মানুষের একটা সহজ প্রশ্ন, খুব সাধারণ প্রশ্ন, সেটা হচ্ছে এই বায়োপসির ক্ষেত্রে খরচটা কিরকম হতে পারে? বায়োপসি করতে কত খরচ হতে পারে? এবার বায়োপসি খরচটা ডিপেন্ড করে, যেমন ধরুন একটা যদি সিটি গাইডেড বায়োপসি হয়, যদি আল্ট্রাসাউন্ড গাইডেড বায়োপসি হয় তাহলে তার খরচ বেশি নয়। সেটা ওটা আল্ট্রাসোনোগ্রাফি করেও, যেমন ব্রেস্ট বায়োপসি খুব সোজা, আল্ট্রাসোনোগ্রাফি করে ব্রেস্ট থেকে একটু টিস্যু নিয়ে বায়োপসি করে দেওয়া যাবে, তার খরচাটা অনেকটাই কম। কিন্তু যদি ধরুন এন্ডোস্কোপি করে বায়োপসি করতে হয় বা অপারেশন করে বায়োপসি করতে হয়, যেমন এক্সিশন বায়োপসি বললাম, বা অনেক সময় হয় যে ল্যাপারোস্কোপি করে বায়োপসি করতে হচ্ছে, পেটের মধ্যে কিছু রয়েছে তার মধ্যে ল্যাপারোস্কোপি করতে হচ্ছে, বা ব্রেইনের বায়োপসি করতে হচ্ছে, ব্রেইনের স্টিরিওট্যাকটিক বায়োপসি করতে হচ্ছে, সেই সব করার কিন্তু খরচাটা একটু বেশি। আর প্যাথোলজি টেস্টের খরচা ডিপেন্ড করছে যে সেটা কি শুধু প্যাথোলজি টেস্ট হবে, সেটা কি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্ট হবে, যার সেই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যতগুলো টেস্ট করবে সে অনুযায়ী খরচ বাড়ে। ধরুন 5টা করলে একরকম, 5টা করে আমি জেনে গেলাম যে এটা এই ধরনের ক্যান্সার শিওর, তাহলে রিপোর্ট দিয়ে দেবে, কিন্তু দেখা গেল যে বোঝা যাচ্ছে না, তাও মাঝামাঝি জায়গায় আসছে, তখন হয়তো আরও 5টা করতে হয়, এমনি করে খরচ বাড়ে। আর জিন টেস্টগুলো কিন্তু এখনও বেশ কস্টলি, অনেকটাই খরচ সাপেক্ষ, যদিও এখন ইন্ডিয়াতে বিভিন্ন ল্যাবে এই জিন টেস্টগুলো করা হয়, করে খরচ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। এবার স্যার একেবারে শেষ প্রান্তে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বহু সাধারণ মানুষ এই প্রশ্নটা করে থাকেন বায়োপসি নিয়ে, যে বায়োপসি করা মানে কি শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ার একটা ভয় থেকে যায়? এটা নিয়ে আপনি যদি একটু ধারণাটা স্পষ্ট করেন। এইটা না একদম চূড়ান্ত ভ্রান্ত একটা ধারণা এবং একটা মিথ, এবং এই ধারণার বশবর্তী হয়ে অনেক ক্ষেত্রেই বহু মানুষের ক্যান্সার খুব মানে একটা অল্প স্টেজ থেকে খুব অ্যাডভান্স স্টেজে ছড়িয়ে পড়ে, তারা বায়োপসি করাতে ভয় পান বলে। বায়োপসি করলে কিন্তু ক্যান্সার ছড়ায় না, বায়োপসি না করলে আমরা জানতেই পারবো না কী ধরনের ক্যান্সার এবং কী ট্রিটমেন্ট হবে। বায়োপসি আমরা কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে করি না, সেটা একটা স্পেশাল কারণে করি না। যেসব ক্যান্সারের ক্ষেত্রে, সেটা ধরুন ওভারিয়ান ক্যান্সার, আমরা ডাউট করছি ওভারিতে ক্যান্সার, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি সেটা ওভারির মধ্যে সীমিত থাকে বা সেটাকে আমরা অপারেশন করে কেটে বাদ দিতে পারি, সেক্ষেত্রে আমরা বায়োপসি করি না। তার কারণ বায়োপসি করতে গেলে পেটে ছড়িয়ে সেটার একটু স্টেজ বেড়ে যেতে পারে, বা কিডনি ক্যান্সার আমরা করি না। আপনার ডাক্তারবাবু কিন্তু এই 2-1টা ক্যান্সার যেক্ষেত্রে বায়োপসি করাটা উচিত নয়, বরং অপারেশন করে পুরোটা কেটে বাদ দেওয়া উচিত, সেসব জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু বায়োপসি করলে ক্যান্সার মোটেও ছড়ায় না। বরং বায়োপসি এখন কি হয় জানেন, অনেকে বায়োপসি করায়, তার রিপোর্ট হয়তো এলো, তারপরে তার সঠিক চিকিৎসা হচ্ছে না, ক্যান্সারের মতো ছড়ায়, ক্যান্সারের মতো বাড়ে। আপনি চিকিৎসা না করলে ক্যান্সার বাড়বেই। তো এই ক্ষেত্রে ভুল ইনফরমেশনটা যায়, বায়োপসি হলো, তার রিপোর্ট হয়তো দেরিতে এলো, তারপরে তারা চিকিৎসা শুরু করতে দেরি করে দিলেন, মাঝখানে কিছু না করে বসে থাকলেন, তখন ধারণা হয় বুঝি বা বায়োপসিটা না করলে তো এটা এরমই চলছিল, হঠাৎ করে বাড়তে থাকলো, তা কিন্তু হয় না, ক্যান্সার এমনিই বেড়ে যেত। কাজে এটা সম্পূর্ণ ভুল ধারণা, বায়োপসি করলে মোটেও ক্যান্সার ছড়ায় না। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক বন্ধু, আপনারা জানেন যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। একেবারে সঠিক নির্ভুল যদি রোগ নির্ণয় করা যায়, তাহলেই কিন্তু সঠিক নির্ভুল চিকিৎসা শুরু হয়। কাজেই বায়োপসি নিয়ে ভয় পাবেন না, যে সমস্ত ভুল ধারণা রয়েছে সেগুলো ত্যাগ করুন, সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক সময়ে রোগ নির্ণয় করুন। বায়োপসি নিয়ে এই সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দিন। আপনার যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে জানান, পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।